স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে রিশান মাহমুদ। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন আসামিরা। এ বিষয়ে আমরা আরও জানব আমাদের সহকর্মীর কাছ থেকে। তসলিম হোসেন রনি আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। রনি, এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। রিসান, আজকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে আদালতে। ১১টা নাগাদ আদালত বসেছে এবং কিছুক্ষণ আগেই আদালতের কাঠগড়ায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে উপস্থিত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের যে বিষয়গুলো থাকে সেখানে কিন্তু আসামিরা সবসময় তাদেরকে নির্দোষ প্রমাণ করার যে চেষ্টা সেটা চালিয়ে যাবে, এমনটাই জানা গেছে। এবং আত্মপক্ষ সমর্থনে যে বিষয়গুলো আসে, সবসময় আসামিরা দোষ করার পরেও সেই সময় মাঝে মাঝেই অনেক রকম অবান্তর উত্তর দেয় আদালতকে, এবং যেই প্রশ্নগুলো আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা করে সেই প্রশ্নের আসলে ধারে কাছে যাওয়ার চেষ্টা আসামিরা করে না। কারণ 164-এ অপরাধ স্বীকার করার পরে আত্মপক্ষ সমর্থনের যুক্তি তর্ক এবং এই বিষয়গুলো রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা করে থাকেন। ন্যায্য যেই পাওনাটা থাকে আসামি অথবা আপনার বাদীপক্ষের, সেই পাওনাটা যাতে আদালত থেকে বুঝে পায়, এই জন্যই ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের যেই ফৌজদারি কার্যবিধি আছে সেই নিয়ম নীতি মেনেই আজকে সোহেল রানা ও স্বপ্নাকে আদালতে তোলা হয়েছে। কিছুক্ষণ পরেই এই ৩৪২ ধারার ফৌজদারি বিধানের যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা সেটা পাবে, এবং সেই সুযোগের পরে আর্গুমেন্টের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আদালতে উঠে আসবে। হয়তোবা আর্গুমেন্টের জন্য একটি তারিখ পড়তে পারে যুক্তিতর্কের জন্য, এবং যুক্তিতর্কের পরেই আসলে রায় কার্যকরের যে তারিখ থাকে সেটা সম্পন্ন হবে। রিশান, এই ছিল আদালত থেকে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানব। দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আমরা জানবো। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, প্রধানমন্ত্রীর আজকের সারাদিনের কর্মসূচি কি কি রয়েছে জানাবেন। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু বৈঠক রয়েছে। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই বৈঠকগুলো চলবে এবং কিছু সৌজন্য সাক্ষাৎ রয়েছে। সৌজন্য সাক্ষাৎগুলো আগে থেকে আসলে বলে রাখা হয় না। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসতে পারেন, এবং এর মধ্যে আজকে স্বাস্থ্য খাত নিয়ে একটা বৈঠক রয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক রয়েছে, এবং ডিএনডি বাঁধ নিয়ে একটা বৈঠক রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকটি জানেন, হামের যে প্রকোপ সেটি কিন্তু পুরোপুরি এখনও কমেনি। সরকার চেষ্টা করছে, সরকার বিনামূল্যে হামের চিকিৎসা দেওয়ারও ঘোষণা দিয়েছে। এবং যেহেতু ঈদের পরে স্বাস্থ্য নিয়ে এটি প্রথম বৈঠক, এবং আজকের দিনের কর্মসূচিতে এটি গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সহ যারা রয়েছেন তারা আসবেন, এবং প্রধানমন্ত্রীকে হালনাগাদ যে তথ্যগুলো সেগুলো নিয়ে, এবং সরকারের আসলে আর কি উদ্যোগ নেওয়া যায় হামের প্রকোপ কমাতে, টিকাদান প্রক্রিয়াকে সচল রাখতে, এবং বিনামূল্যে যেহেতু চিকিৎসা সেবার কথা বলা হয়েছিল সেটিকে কিভাবে দেয়া যায়, এইসব বিষয় নিয়ে আসলে বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে হালনাগাদ তথ্য দেওয়ার পাশাপাশি সেগুলো কিভাবে কাজ চলমান রয়েছে সেটিও ব্রিফ করবেন প্রধানমন্ত্রীকে। এবং যেহেতু বাজেট অধিবেশন আর বেশি সময় নেই, ৩-৪ দিন পরে সংসদে বসছে, এই বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতে কেমন বরাদ্দ হতে পারে সে নিয়েও আলোচনা হবে। এবং এর পাশাপাশি আমরা যেটি জানি যে আজকে আইন শৃঙ্খলা বা সাথে একটি বৈঠক রয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি রয়েছে। বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই অপ্রীতিকর ঘটনা থেকে আসলে পরবর্তীতে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায়, এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলার সাথে যুক্ত যেসব বাহিনী রয়েছে তাদের নিয়ে আসলে এই সংক্রান্ত বৈঠক হবে। এটি সন্ধ্যা 7টা থেকে 8টায় হবে, এবং স্বাস্থ্যখাত নিয়ে সেটা বিকেল 4:30 থেকে 6:30টার মধ্যে এই মন্ত্রী পরিষদ ভবনেই হবে। ডিএনডি বাঁধ নিয়ে যে বৈঠকটি সেটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে আফটার লাঞ্চ, এবং এর আগে কিছু সৌজন্য সাক্ষাৎ রয়েছে। মিৎসুই, জাপানের ভাইস প্রেসিডেন্ট, তার সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি কিছুক্ষণ পরে শুরু হবে। তো প্রধানমন্ত্রী আজকে একেবারে সকাল থেকেই
সন্ধ্যার পর পর্যন্ত রাত 7টা-8টা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখান থেকে কী সিদ্ধান্ত আসে নিশ্চয়ই রিসেন্ট পরবর্তী সময়ে আমরা কেউ আনুষ্ঠানিক ব্রিফিং করলে আমরা জানতে পারলে সেটি নিশ্চয়ই জানাবো। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয়ে আজকে তার কর্মসূচি সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা এ বিষয়ে জানবো, সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সচিবালয়ে আজ কি কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী, এবং স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি বা আদ্দিন হাসপাতালের যে ঘটনা, সেটি নিয়ে কোনো কিছু বলেছেন কিনা? এখন সবচেয়ে বেশি যে আলোচিত বিষয়, আদ্দিন হাসপাতালের যে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই তদন্ত কমিটির আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। এবং আজকে যখন সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন, তখন এই প্রশ্নটি করা হয়েছিল যে আজকে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে কিনা। সেখানে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে আজকে তিনি যেটি বলেছেন যে বিফোর দ্য সানরাইজ, অর্থাৎ সন্ধ্যার আগেই আজকে তদন্ত প্রতিবেদন জমা হবে। এরপরে তদন্ত প্রতিবেদনের পর তিনি কথা বলবেন কি আগামীকাল বলবেন, সেটি পরে সিদ্ধান্ত হবে। তবে তদন্ত প্রতিবেদন আজকে জমা হচ্ছে, এইটি নিশ্চিত করে বলা যেতে পারে। এছাড়া একটি বিষয় সেটি হচ্ছে যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আদ্দিন হাসপাতালের যে ঘটনা, সেখানে যে 6 নবজাতকের যে মৃত্যু হয়েছে, সেখানে যে মামলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পোস্টমর্টেম হয়নি 6 শিশুর। আসলে অভিভাবকরাই তাদের শিশুদের বা তাদের নবজাতকের যে পোস্টমর্টেম করতে চায়নি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি উল্লেখ করেছেন যে পোস্টমর্টেম না হলে সেখানে মামলা কিছুটা দুর্বল হয়ে যায়। একইভাবে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এই কথাটাই বলেছেন যে পোস্টমর্টেম যেহেতু হয়নি, সেক্ষেত্রে আসামিরা কিছুটা হলেও সুবিধা পেতে পারে। তবে এই কথার পরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে সুবিধা পেলেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা অপরাধী হবেন, যার তদন্ত রিপোর্টে যে প্রতিবেদনটা হবে তার ভিত্তিতে, এবং যে মামলা হয়েছে আসলে প্রকৃত অপরাধীরা কেউ ছাড় পাবে না, তিনি কিন্তু এটি খুব জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এইটুকু বোঝা যায় যে পোস্টমর্টেম না হলেও যারা দোষী, যারা তদন্তের প্রতিবেদন যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী এইটুকু জোর দিয়ে বলেছেন। এছাড়া বর্তমান সরকারের যে সকল কিছু উদ্যোগের কথা বলেছেন, অর্থাৎ চলমান যে কর্মসূচি আছে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যেগুলো চলমান কর্মসূচি আছে, সেগুলো নিয়েও তিনি আজকে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে প্রতিটি উপজেলায় যে 50 শয্যার যে হাসপাতাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে তিনি বলেছেন, এবং সেটি কাজ শুরু হয়ে যাবে, এটিও তিনি বলেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, সেখানে আবাসন সংকট আছে, তিনি বলেছেন যে প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে আবাসন সংকট দূর করা হবে। এছাড়া 5টি নারীদের জন্য 5টি আধুনিক হাসপাতাল তৈরি করা হবে, এবং শিশুদের যে হাসপাতাল করা হচ্ছে বিশেষায়িত 5টি বিভাগে, সেটি উদ্বোধন হবে। সব মিলে যেটি বলা যেতে পারে যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তিনি তুলে ধরেছেন, এবং আদ্দিন নিয়ে তিনি যেটি বলছেন আজকেই তদন্ত প্রতিবেদন জমা হবে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী তার ব্রিফিংয়ে কি বলছিলেন, আদ্দিনের যেই তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা, সেটি সন্ধ্যার মধ্যে জমা দেওয়া হবে, এবং বাংলাদেশের 492টি উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু 50 থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের ঘোষণা কিন্তু আজ দেওয়া হয়েছে। চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবিতে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক উন্নয়ন মানিক, উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল মোতাসিম বিল্লাহ ভাই সহ সম্মানিত গ্রাহক এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাব অভিমুখে রওনা দেব। তার পূর্বে আমরা সংক্ষিপ্ত 3টি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র না জানি, তার কথাবার্তায় মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খপাত্রে পরিণত হয়েছে। এই মূর্খপাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। কখনো কখনো তার কথায় মনে হচ্ছে তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোনো ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরাও বলতে চাচ্ছি যে রাস্তার আন্দোলন করে কোনো ফ্যাসিস্টকে সরাতে হয় না। ফ্যাসিস্ট রাস্তার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট
দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা কাউকে পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা চাই যে যদি তিনি ব্যক্তিত্ববান হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনদাবির প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি ইসলামী ব্যাংকে তার আগের সম্মুখে সমূল ধারায় পেরে যেতে সহায়তা করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সরকারের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে যে আপনারা যে ইসলামের মদতপুষ্ট যেই খুরশেদ আলমকে আপনারা এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি একদিকে তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের, সেখানেও তিনি সেখান থেকে 54 লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকেও চোর হিসেবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। তারপরে তিনি 5ই আগস্ট 2024 দুপুরবেলা তিনি তার বাংলাদেশ ব্যাংকের সচেতন গ্রাহকদের, বাংলাদেশ ব্যাংকের সচেতন স্টাফদের তোপের মুখে তিনি দুপুরবেলা বাংলাদেশ ব্যাংক থেকেও পালিয়েছেন। কারণ তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, তার অতীতের ইতিহাস হচ্ছে লাম্পটের ইতিহাস, তার ব্যাপারে নারী কেলেঙ্কারির ইতিহাস প্রমাণিত হয়েছে, তার ব্যাপারে দুদকের মামলায় জরিমানা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক কত নির্লজ্জভাবে বলছেন। দর্শক, আমরা চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবিতে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যশোরে বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে স্বাভাবিক টহল পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। সীমান্তবর্তী এলাকা যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সীমান্তের এখনকার পরিস্থিতি কেমন? যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকেই যে কথিত বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে পুশিনের যে চেষ্টা ছিল, সেটা এক ধরনের সেই ধারাবাহিকতায় কিছুদিন ধরে এক ধরনের চেষ্টা চলছিল। সেই ধারাবাহিকতায় বিজিবিও সতর্ক অবস্থানে ছিল। তারই ধারাবাহিকতায় গত রবিবার মধ্যরাতে সাদীপুর, বেনাপোলে যে সাদীপুর সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়ে 10 থেকে 15 জনের একটি দলকে তারা পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে থাকার কারণে তারা ব্যর্থ হয়। তারপর থেকে বিগত 3 দিন ধরে ভারতীয় যে সুন্দররেখা রয়েছে, সেই সুন্দররেখাতে অবস্থান করছিল। বিজিবি সতর্ক অবস্থানে থাকার পরে আজকে আজ ভোর রাত থেকে বিএসএফ সেই নারী দলকে বা পুরুষ যারা 10 জন থেকে 12 জন সদস্য ছিলেন তাদেরকে সরিয়ে নিয়েছে বলে বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি। তারপরে বিজিবি সকাল থেকেও ডোরে নুড়ে সীমান্ত অঞ্চল পর্যবেক্ষণ করেছে, সেখানেও সেই দলকে উপস্থিতি দেখা যায়নি। তারই প্রেক্ষিতে আজ সকাল 9:30 নাগাদ বিজিবি যে অতিরিক্ত যে মোতায়েন সদস্য ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং স্বাভাবিক যে টহল সেটাই অব্যাহত রয়েছে। এই সীমান্তে যে পুশিনের ঘটনায় যে কয়েকদিন ধরেই বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আহ্বান করলেও কয়েক দফা সেটা ব্যর্থ হয়েছে বিজিবি। সব মিলে যে এই সতর্কতা অবস্থার কারণেই বিএসএফ সেটা পিছু হটেছে বলে বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি। এখনো সতর্ক অবস্থানে আছে, যদিও বিজিবি সদস্য অতিরিক্ত যে মোতায়েন ছিল সেগুলো সরিয়ে ফেলা হওয়ার কারণে। একটি তথ্য জানিয়ে রাখি যে মূলত স্থানীয়দের সাথে কথা বলে তারা বলছে যে ভারতীয় সীমান্তে কাঁটা না থাকার কারণে মূলত পুশিন এবং চোরাচালানের যে ঘটনা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে স্থানীয়দের দাবি এবং যে ভারতীয় যে বাংলাদেশ সীমান্তগুলো রয়েছে সেগুলো কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য এক ধরনের দাবি উঠেছে। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখি যে এই যে বর্তমান পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি এই সীমান্তে তিনি একটু পরে আসবেন, সেখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলবেন। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জাহিদ আপনাকে। এলপিজি সিলিন্ডারের নতুন দাম নিয়ে বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা আলামিয়া। আপনি কারওয়ান বাজারে অবস্থান করছেন। সরকার নির্ধারিত যেই দাম সেই দামেই কি বিক্রি হচ্ছে নাকি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে জানাবেন। রিশান,
গতকাল কিন্তু এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল আমরা বিগত সময়গুলোতে যদি দেখে আসি, এই বছরের এপ্রিল মাসে 17 দিনের ব্যবধানে কিন্তু 2 দফা দাম বাড়ানো হয়। প্রথমে 1341 টাকা থেকে বাড়িয়ে 1728 টাকা করা হয়। তার 17 দিন পর আবার দাম বাড়িয়ে 1941 টাকা করা হয়। তখন মধ্যপ্রাচ্য সংকট, হরমুজ প্রণালী সংকটে থাকার কারণে নানাবিধ যে আন্তর্জাতিক অস্থিরতা ছিল, সেই সব কারণে আন্তর্জাতিক বাজারের সাথে দামের সমন্বয়ের জন্য বিইআরসিতে দামগুলো বাড়ানো হয়। গতকাল আবার নতুন দামের ঘোষণা দেওয়া হয়। এই 600 টাকা বাড়ানোর পর কিন্তু গতকাল 55 টাকা দাম কমানো হয়েছে। আমরা সবসময় দেখে আসছি আসলে যে এলপিজি সিলিন্ডারের যে নির্ধারিত দাম, সেই মূল্যে কিন্তু ভোক্তা পর্যায়ে সেই মূল্যে তারা পাচ্ছে না। এটার বিভিন্ন কারণ থাকে। যখন বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়, তখন বিক্রেতারা দাবি করেন যে তারা যেই কোম্পানিগুলো থেকে সিলিন্ডারগুলো এনে থাকেন, সেই সিলিন্ডারগুলোই তারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনেন, এরকমটা দাবি করেন। তারপর যেহেতু রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় যেহেতু এই সিলিন্ডারগুলো পাওয়া যায়, আর প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু সিলিন্ডারগুলো দিয়ে আসা হয়, সেক্ষেত্রে একটা পরিবহন এবং শ্রমিক খরচ থাকে। এই জন্য কিন্তু সরকার নির্ধারিত দামে এই সিলিন্ডারগুলো বিক্রি হয় না। আমরা এতদিন এটাই দেখে এসেছি, কিন্তু তার চেয়ে অনেক বেশি দামে হচ্ছে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হয়। এই ক্ষেত্রে ভোক্তাদের অভিযোগ থাকে যে খুচরা ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট করে। তো দামের নৈরাজ্য বিগত পুরোটা সময় ধরেই আসলে হয়ে থাকে। সরকারি নির্ধারিত দামে কখনোই সিলিন্ডার বিক্রি হয় না, এমনটাই আসলে চিত্র। রিশান, এই ছিল এলপিজি সিলিন্ডার নিয়ে আমার কাছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ লামিয়া। এলপিজি সিলিন্ডারের নতুন দাম নিয়ে বিস্তারিত জানছিলাম, সহকর্মী লামিয়া আফরোজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিল। গত কয়েকদিন ধরেই অব্যাহত মৃদু তাপপ্রবাহ ভ্যাপসা গরমে দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। বিস্তারিত জানবো, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রাহান সোহাগ এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী। প্রথমে একটু চুয়াডাঙ্গা যেতে চাই। আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন? বরাবরের মতো চুয়াডাঙ্গার তাপমাত্রা সবসময় বেশি থাকে। এটি একটি ভৌগোলিক কারণ, এই জেলার উপর দিয়ে কনকটক্রান্তি রেখা সেটি চলে গিয়েছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা আমাদেরকে বারবার একটি বলছেন। এবং গত কয়েকদিন থেকে আমরা দেখেছি যে ভাবসা গরমে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা জনপদ। সকাল 8টার পর থেকেই কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গা। আমি এখন আছি দামোদা উপজেলার যে প্রাণকেন্দ্র, এখানে সবচেয়ে জনবহুল একটি জায়গা, কিন্তু সকাল থেকে এখানে সেই ধরনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা দেখছি না। অর্থাৎ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ রাস্তার বাইরে হচ্ছে না। এবং আবহাওয়া অফিস বারবার যেটি বলছেন সেটি হচ্ছে তাপমাত্রা গত কয়েকদিন থেকে যেটি আবহাওয়া অফিসে রেকর্ড করা হচ্ছে সেটি হচ্ছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তারপরেও বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে। আমি এখন কথা বলবো একজন পথচারীর সাথে, শুনবো আসলে এই যে কয়েকদিনের গরমে আপনাদের কি অবস্থা। আসলে জনজীবন খুব কঠোর, কারণ প্রচন্ড গরম। এখানে বাতাসের তীব্রতা আর্দ্রতা নেই বলতে গেলেই চলে। কোনো বাতাস ঠিক মতো নাই, খুবই খারাপ অবস্থা এখানে জনজীবন। আসলে সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় চুয়াডাঙ্গাতে আমরা শীতও যেমন বেশি, গরমও প্রচন্ড গরম, যা জনজীবন খুবই বিপর্যস্তর ভেতরে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার মানুষ এখন জীবনযাপন করছে। ধন্যবাদ আপনাকে। তবে আবহাওয়া অফিস রিশান আমাদের যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে যে এই অবস্থা কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এই ভাবসা গরমের কারণ হচ্ছে অতিরিক্ত বাতাসের আর্দ্রতা। তো রিশান, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী পাবনা থেকে যুক্ত আছেন শামসুল আলম, তার কাছ থেকেও জানতে চাই। শামসুল আলম, আজ পাবনার তাপমাত্রা কেমন? জনজীবনে কতটুকু প্রভাব পড়েছে, এই তাপমাত্রা ফেলছে প্রভাব, সেটিও জানাবেন।
জি রিশান, পাবনার সারা দেশের মতো চুয়াডাঙ্গার আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানে তীব্র গরমের কথা। আসলে পাবনার তীব্র গরম গত কয়েকদিন ধরেই অসহনীয় পর্যায়ে রয়েছে। গতকাল পাবনায় তাপমাত্রা ছিল 38.সেলসিয়াস, আজকে তাপমাত্রা বেড়ে প্রায় 38.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক কারণেই দিনের অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকভাবেই প্রায় প্রতিদিনই পাবনার তাপমাত্রা বেড়ে চলেছে। এই তাপমাত্রা এখন প্রায় অসহনীয় পর্যায়ে চলে গেছে। একদিকে যেমন সাধারণ খেটে খাওয়া শ্রমিক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে যারা দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের কিন্তু এই তীব্র গরমে মানে অনেকটাই অসহনীয় পর্যায়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে পাবনা শহরের ঠিক শহরের মধ্যেই। আমি যদি এই শহরের একটু চিত্র দেখাই যে এই শহরের তীব্র গরমে যেমন সাধারণ মানুষ দেখবেন যে পথচারীরা সেখানে বিভিন্ন ধরনের ছাতা ব্যবহার করে চলছেন। রোদ নিবারক বিভিন্ন তারা চেষ্টা করছেন। তারা এই যে ডাবের পানি রয়েছে, যে ডাবের পানির বিক্রির ঈদে রয়েছে, তারা রাস্তার ধারে ঠান্ডা জাতীয় খাবারের বিক্রির পরিমাণ বেড়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই তীব্র গরমের কিন্তু রোগ বালাই বৃদ্ধি শুরু হয়ে গেছে। তীব্র গরম সংক্রান্ত যে রোগগুলো, বিশেষ করে শিশুর ডায়রিয়া বেড়ে গেছে। আমরা হাসপাতালে কথা বলেছি, সেখানেও রোগীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেড়েই চলেছে। এছাড়া কৃষি কাজে সেখানেও কিন্তু এই অসহনীয় গরমের ফলে যে ফসলের আবাদ রয়েছে, সেই ফসলের আবাদও কিন্তু বেহাত ঘটছে। রিশান, সব মিলিয়ে পাবনায় কিন্তু তীব্র গরমের একটা অসহনীয় পর্যায় রয়েছে। রিশান। শামসুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আবহাওয়ার পরিস্থিতি কেমন। চুয়াডাঙ্গা এবং পাবনা থেকে সহকর্মীরা যুক্ত হয়ে সেখানকার স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন সেটি কিন্তু জানাচ্ছিল। চলছে জ্যৈষ্ঠের রসালো ফল লিচুর মৌসুম। সংগ্রহ এবং বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। এ বিষয়ে আরও জানবো। দিনাজপুরের লিচু বাগান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দিনাজপুরের লিচুর খ্যাতি কিন্তু দেশেও আছে, দেশের বাইরেও আছে। সেখানে কেমন বেচা বিক্রি হচ্ছে এবং দাম কেমন সেটি একটু জানাবেন। ঋষান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি দিনাজপুর শহরের যে সবচেয়ে বড় মার্কেট, কালীতলা নিউ মার্কেট ফলের আড়তে। এখানে জেলার বিভিন্ন স্থান থেকে এই মার্কেটে মূলত সকাল থেকেই লিচু আসা শুরু হয়। বিশেষ করে যদি এখন দেখাতে চাই, অটো রিক্সাগুলোতে এবং ভ্যানগুলোতে দীর্ঘ সময় ধরে এখানে আসার যারা লিচু চাষি রয়েছেন এখানে তারা এসেছেন এবং তাদের যে উৎপাদিত লিচু এখানে বিক্রয় আসে তারা এসেছেন। ইতিমধ্যে একটা জমজমাট হাট তৈরি হয়েছে, জমজমাট বাজার তৈরি হয়েছে। ঈদের আগে যে ধরনের কর্ম তারা খালি ছিল, এখন তারা কর্মব্যস্ততার সময় পার করছেন। বিশেষ করে যারা মাসিমপুর সহ বিরল উপজেলায় বেশ কয়েকটি লিচু বড় বড় বাগান রয়েছে, সেখান থেকে তারা এসেছে। প্রথম দিকে মাদ্রাজির লিচু উঠতো, এখন মাদ্রাজির পাশাপাশি বেদানা, বোম্বে, চায়না থ্রি সব ধরনের লিচু কিন্তু এখানে এসেছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গেলবারের তুলনায় এবারে দাম কিছুটা কম রয়েছে, সরবরাহ বেশি রয়েছে। ঈদের ছুটি, ঈদের আগে এবং পরে যে ছুটি ছিল এবং কুরিয়ার সার্ভিস গুলো বন্ধ থাকার কারণে বাহির থেকে যে পরিষেবাগুলো পাচ্ছিল বা বাইরে যে লিচু পাঠানোর কাজ সেটি বন্ধ ছিল এবং পাইকাররা বাহির থেকে না আসায় কিন্তু মূলত তাদের এই যে লিচুর একটা সরবরাহ বৃদ্ধি সেটি কিন্তু এই থাকার কারণে দাম কিছুটা কম রয়েছে। তবে আমরা চাষিদের সাথে কথা বলেছি, বিভিন্ন বাগান ঘুরেছি, তারা বলছে যে গতবারের চেয়ে এবারে আবহাওয়া অনেকটাই বিরূপ ছিল। ওই আবহাওয়ার কারণে লিচুর মুকুল আসা থেকে শুরু করে এখন বাজারজাত করা পর্যন্ত তাদের একটা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে টানা বৃষ্টিপাত এবং টানা রোদের কারণে কিন্তু তাদের লিচুর মধ্যে দাগ দেখা দিয়েছে, ঝরে পড়েছে, পোকা ধরেছে, এমনটা তারা বলছেন। এতে করে তাদের যে একটা খুব বেশি লাভের আশা ছিল তাদের, সেটি তারা অনেকাংশে ধরেছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। দিনাজপুর হর্টিকালচার সেন্টারের তথ্য মতে জেলায় এবার 6,500 হেক্টর, প্রায় 6,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যেখানে ছোট বড় মিলে প্রায় 1,000 বাগান রয়েছে এবং 100 বাগান থেকে প্রায় 700 কোটি টাকার লিচু বেচা বিক্রি হবে বলে তারা জানিয়েছেন। দিনাজপুরের লিচু বাজার থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম দিনাজপুরের লিচু বাজারের পরিস্থিতি। রাজধানী মোহাম্মদপুরে চাঞ্চল্যকর এবং আলোচিত ছিনতাই মামলার আসামিকে আলামত সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়, সাথে সাথে সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করে।
করার সাথে সাথে আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের মাননীয় কমিশনার স্যার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছে ব্যাংকার, তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও প্রদর্শন দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি RAF 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখন আমরা উদ্ধার করতে পারিনি, যেটা আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমরা পাবো। বিশেষ করে একটা মোবাইল তারা নিয়েছিল, আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। এছাড়া আমাদের আদাবর থানা এলাকায় আমরা যেটা আচ্ছা প্রশ্ন এই ঘটনা আর এই ঘটনায় যে আমরা জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে RAF 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে CDMS চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতনের 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনা তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা দর্শক, রাজধানী মোহাম্মদপুরে চাঞ্চল্যকর এবং আলোচিত ছিনতাই মামলার আসামিকে আলামত সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করার বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘির যেই কুমির সেটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, রাখা হবে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। বিস্তারিত জানবো, সহকর্মী SS সোহান সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাজারে কয়টি কুমির আছে এবং কখন কিভাবে তা স্থানান্তর করা হবে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? খানজাহান আলী রহমতুল্লাহের যে মাজার সংলগ্ন দিঘি রয়েছে, সেই দিঘির পারেই আমরা রয়েছি। এই দিঘিতে মূলত এক সময় বেশ কিছু কুমির ছিল। সেই কুমির মারা যেতে যেতে এখন এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে মাজারে একটি মাত্র কুমির আছে এবং এই কুমিরটি মূলত খানজাহানের আমলে যেসব কুমির ছাড়া হয়েছিল এখানে, সেই কুমিরের বংশধর না। এই কুমিরটিকে 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা হয়েছিল এবং এই কুমিরের সাথে আরো 5টি কুমির ছিল। সেই 5টি কুমির কিন্তু বিভিন্ন সময়ে মারা গেছে। এখন এই মুহূর্তে একটি মাত্র কুমির আছে, সেই কুমিরটিকে কিন্তু আজকেই উদ্ধার করা হবে এবং কুমিরটিকে ধরে বন বিভাগ করমজলে নিয়ে যাবে। এই সিদ্ধান্ত কিন্তু গতকালকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এই মাজারের খাদেম, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল স্টেক হোল্ডার যারা ছিল সবাই সিদ্ধান্তে এসেছে যে এখানে যারা মাজারের দর্শনার্থী আছে এবং মাজারের খাদেম এবং আশপাশের যারা বাসিন্দা আছে সকলের নিরাপত্তার স্বার্থে মাজারের যে দিঘি, সেই দিঘি থেকে এই কুমিরটিকে নিয়ে নিরাপদ স্থানে রাখা হবে এবং পরবর্তীতে আবার এই দিঘিতে কুমির ছাড়া হবে সে বিষয়টিও কিন্তু মাথায় রাখছেন। কারণ এই দিঘির কুমির খানজাহান আলী দিঘির মূলত ঐতিহ্য, সে কারণে যখন ছাড়া হবে তখন
পর্যাপ্ত পরিবেশ করে যে কুমির দিঘিতে থাকবে কিন্তু কুমির কাউকে আক্রমণ করতে পারবে না, সেই পরিবেশ সৃষ্টি করার পরে আবার কুমির ছাড়া হবে বলে এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘির পাড় থেকে এই ছিল আমার কাছে কুমিরের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে বাগেরহাটের খানজাহান আলীর মাজারের যে দিঘির যে কুমিরটি, সেই কুমিরটি কিন্তু স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার শহরের পাহাড়তলিতে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত একজন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানবো, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, কি কারণে এই ঘটনা, এখন কি পরিস্থিতি জানাবেন? রিশান, আসলে বলতে গেলে কক্সবাজারে কিন্তু অপরাধ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। পর্যটন নগরী হিসেবে একের পর এক হত্যাকাণ্ড আসলে অস্থির করে তুলেছে এই জেলাকে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে কক্সবাজার শহরের যে পাহাড়তলি ইসলামপুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ আমাদেরকে যে তথ্য দিয়েছে এবং স্থানীয়দের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে মূলত দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে এটি প্রাথমিক পুলিশের তথ্য। তবে স্বজনদের দাবি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আসলে হত্যার কারণ এবং অন্যান্য যে তথ্যাদি সেটি নিয়েই মূলত হত্যাকারীকে শনাক্ত করার দাবি তারা তুলেছেন। মূলত দুই পক্ষের মধ্যেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের 3 জন ছুরিকাহত হয়েছে। তার মধ্যে রিয়াজুল ইসলাম হৃদয় নামে একজন ঘটনাস্থলে নিহত হয় এবং পরবর্তীতে আশরাফুল ইসলাম আসিফ নামে একজনকে চট্টগ্রামে নেওয়ার পথে কিন্তু তার মৃত্যু হয়েছে। এই পর্যন্ত অন্য পক্ষের যে আহত রয়েছে তার নামও আশরাফুল ইসলাম, তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে এলাকাটি অপরাধপ্রবণ এবং সেখানে বিভিন্ন গ্রুপের সদস্যরা মূলত তৎপর, বিশেষ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গোষ্ঠী সেই এলাকাটিতে আসা যাওয়া রয়েছে। সেই তথ্য তারা বলছেন। ঠিক কি কারণে আসলে এই 2 জনকে হত্যা করা হয়েছে সেই তথ্য পুলিশ তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে মোবাইলে কথা বলার তর্ক থেকেই এদের মধ্যে বিবাদ শুরু হয়েছে, সেই তথ্য পুলিশ আমাদেরকে দিয়েছে। তবে আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ডেকে এনে মূলত হৃদয়কে দাওয়াত দেওয়া হয়েছিল, ঈদের ছুটির দাওয়াত, সেই দাওয়াতে এসেছিল হৃদয়। তারা পরিবারের পক্ষ থেকে হৃদয়কে মূলত ঈদের দাওয়াতে পাঠিয়েছেন, কিন্তু দাওয়াতে আসার পরে তারা রাতে জানতে পারেন যে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রিশান, এই ছিল কক্সবাজারে যে 2 হত্যাকাণ্ড তার সর্বশেষ। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। খুবই মর্মান্তিক ঘটনা। কক্সবাজার শহরে পাহাড়তলিতে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। সে বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেবে। এ বিষয়ে সবশেষ তথ্য আমরা জানবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যতদূর জানি সন্ধ্যা নাগাদ এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ, সেই সাথে আর কি আপডেট আপনার কাছে আছে জানাবেন? ধন্যবাদ রিশান। আসলে সন্ধ্যা নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তবে আমরা এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং হাসপাতালের পরিচালক 1 অর্থাৎ ডাক্তার শাফিউর রহমান, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ইতিমধ্যে যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে এবং তদন্ত কমিটি এই মুহূর্তে মন্ত্রণালয়ে অবস্থান করছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় একটি মিটিংয়ে রয়েছেন। সেই মিটিং শেষে তার কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে এবং এই তদন্ত প্রতিবেদনে আসলে আদ্দিন হাসপাতালের এই যেই 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে গেল 27 মে, সেই মৃত্যুর ঘটনায় তাদের কি ধরনের গাফিলতি ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কি সুযোগ সুবিধা রাখার কথা ছিল, তাদের কি ব্যত্যয় ছিল, সেই বিষয়গুলো উঠে এসেছে। একই সঙ্গে যেই 5টি পরিবারের 6 সন্তান মারা গেছে, আপনারা জানেন যে এর মধ্যে একটি পরিবারের 2টি যমজ শিশু ছিল, অর্থাৎ 5 পরিবারের 6টি শিশু মারা গেছে। তাদের সঙ্গে তারা ইতিমধ্যে কথা বলেছেন এবং সেই পরিবারগুলো নানা ধরনের অভিযোগ এই তদন্ত কমিটির কাছে জানিয়েছে। সেই বিষয়গুলো এই তদন্ত প্রতিবেদনে উঠে আসার কথা এবং সেই পুরো বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে উঠে আসবে এবং সে অনুযায়ী হাসপাতালের যেই নিয়মকানুন রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথা বারবারই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং সে অনুযায়ী পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সে ব্যাপারে সবশেষ।
সাব্বির, আপনাকে ধন্যবাদ। ঈদ উদযাপন শেষে এখনও রাজধানী সহ কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। যাত্রীর বাড়তি চাপ থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে। এ নিয়ে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাহি, সকাল থেকে আপডেট জানাচ্ছিলেন, যাত্রী চাপ কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় যে নজরদারির বিষয়টি প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা? রিশাদ, আমি একটু জানিয়ে রাখি যে ঢাকার যারা ঈদে যারা বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু তাদের কর্মসূচি করা শুরু করেছেন। তবে একটি তথ্য দিয়ে রাখি যে ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ পাটুরিয়া ঘাট এবং আরিচা থেকে দুটো যে ফেরিঘাট এবং লঞ্চ ঘাট দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন কিন্তু পারাপার হয়ে ঢাকা বা কর্মস্থলে ফেরে। একটি তথ্য আপনাদের দিয়ে রাখি যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটি কিন্তু দীর্ঘদিনের পুরনো অভিযোগ এবং সেটি কিন্তু প্রতিবারের মতো এই ঈদেও কিন্তু একই ঘটনা একই যেটি লক্ষ্য করছে। আমি যতটুকু জানিয়ে রাখি যে 100 থেকে 50 থেকে 100 টাকা কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যেখানে নবীনগরে ভাড়া ছিল 100 টাকা, সেখানে 200 টাকার নিচে কিন্তু সেলফি, নীলাচল এবং শুভযাত্রা সহ বিভিন্ন যে পরিবহন রয়েছে সেগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমি আরেকটু যদি জানিয়ে রাখি যে মানিকগঞ্জ শহরের যে বাস স্ট্যান্ড সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেখান থেকে যদি বলি কোনো যাত্রীকে এনে তোলা হচ্ছে না। তাছাড়া অন্য জায়গায় যে জায়গাটি রয়েছে সেখানে থেকেও কিন্তু যাত্রী তোলা হচ্ছে না। তারা যেটি দাবি করছেন যে সরাসরি ঢাকার যাত্রী নেবেন এবং 180 টাকার ভাড়া কিন্তু 250 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে। আমি আরেকটু রিশান আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি। আমি কথা বলেছিলাম উপজেলা প্রশাসন শিবালয়ের সাথে, তিনি যেটি জানিয়েছেন, ইউনোর সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তারা নিয়মিত নজরদারি করছেন এবং তারা কিন্তু অভিযানে যাচ্ছেন এবং জরিমানাও করছেন। তারপরেও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের যারা নজরদারি রয়েছেন তারা চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই একই চিত্র লক্ষ্য করা যায় এবং সেই আগের যে বেশি ভাড়া নেওয়ার যে তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলা, বিশেষ করে দৌলতদিয়া ঘাট থেকে পার হয়ে কিন্তু দু ধরনের যাত্রী, একটি সরাসরি ফেরিতে আসে এবং কিছু যাত্রী কিন্তু ফেরিতে উঠে এবং লঞ্চে করেও আসে এবং যারা কাটা গাড়ি বা লোকাল গাড়িতে করে এখানে স্থানীয় যে পরিবহনগুলো সেগুলোতে করে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে থাকে। আমি যেটি আপনাদের জানাচ্ছিলাম যে আসলে যাত্রীরা কিন্তু নিরুপায় হয়ে যাচ্ছে এবং বাধ্য হয়ে কিন্তু 100 টাকা এবং 50 থেকে 100 টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছে। রিশান, এতটুকু ছিল মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার যার মহাসড়ক হয়ে ঢাকায় ফেরা যারা ফিরছেন তাদের অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ তার সব শেষ। আপনাকে ধন্যবাদ। খুবই মর্মান্তিক ঘটনা। নড়াইলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী আব্দুল সাত্তার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সাত্তার, এই ঘটনাটি কিভাবে ঘটলো? যেই দুজন আসলে মারা গিয়েছেন তারা কি এই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন না বাসের যাত্রী ছিলেন? তাদের নাম পরিচয় জানা গিয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল 8টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি অ্যাম্বুলেন্স এবং নড়াইল থেকে ভাটিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এটি নড়াইল সদর উপজেলার বাদশাহ গ্যারেজ এলাকায় মূলত এই ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনায় কিন্তু অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে যাত্রী, অর্থাৎ আপনাকে আরো একটু বলে রাখি যে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে পুলিশের একজন কর্মকর্তার বাবা মারা যায় সকাল 6টার দিকে। সেই মৃতদেহ নিয়ে কিন্তু তারা যশোর দিকে যাচ্ছিলেন। ঠিক বাদশাহ গ্যারেজ এলাকায় আসলে দুটি বাস এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি যে সংঘর্ষ হয়, সংঘর্ষে কিন্তু ওই মা অর্থাৎ ওই এসআইয়ের মা মারা যায় এবং হাসপাতালে আনার পরে যে অ্যাম্বুলেন্সের যিনি চালক আছে তিনি মারা যায়। এছাড়া এসআই আবু তাহির সহ মোট 5 জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসা করার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করছে এবং আইনগত প্রক্রিয়া শেষে কিন্তু মরদেহ যশোরে নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। এবং এই দুর্ঘটনার পর আসলে এলাকার মানুষ ওখানে চলে আসেন এবং খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু মানুষের ভিতরে বেশ দুঃখ প্রকাশ করেছেন। সবকিছু মিলিয়ে এই ছিল নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহতের সর্বশেষ খবর। সাত্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে নড়াইলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে, সেই সর্বশেষ তথ্য। এই ছিল স্টার নিউজ লাইভে।